উর্মির সামনে দাঁড়িয়ে আছে জোহান। জোহানের হাতে পানির বোতল। জোহান ঘুমঘুম গলায় বলল, তুমি বাইরে থেকে আসলে কেন? এত রাতে কোথায় গিয়েছিলে? উর্মি জোহানকে দেখেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। ভয়ে ওর আত্মা বের হয়ে আসছিল। জোহান বাদে যদি অন্য কেউ হতো, তাহলে কি সর্বনাশ হতো। ও ছুটে এসে জোহানের মুখ চেপে ধরে বলল, ভাই আমার চুপ যা। বাসার কেউ জানতে পারলে আমার সর্বনাশ হবে। তুই যে কাজের নিচে এসেছিস সেই কাজে যা। তারপর রুমে যে ঘুমা। যাও বলার কালকে বলবো। জোহানকে রেখে ছুটে পালালো উর্মি। নিজের রুমে এসে স্বস্তি পেল। হঠাৎ করে লাইট জ্বালানোর জন্য ও তো খুব ভয় পেয়ে গেছিল। আজকে না ধরা পড়ে যায়। কিন্তু খুব জোর বেঁচে গেছে। জোহান বাদে অন্য কেউ আসেনি। উর্মি রুমে এসে একটা টেক্সট করে দিল অজ্ঞাত এক ব্যক্তিকে। সে ব্যক্তিটা স্বস্তি পেয়ে চলে গেল। কৃষ্ণা ঘুমের ঘোরে দেখতে পাচ্ছে কেউ ওর গলা চেপে ধরেছে। হঠাৎ একটা ভয়ঙ্কর হাসি দিল মহিলাটি। মহিলাটি একটা পাগল। আর সেই পাগল ওর দিকে তাকিয়ে হাসছে। তার দু হাতে ওর গলা টিপে ধরেছে। ওকে হত্যা করার চেষ্টা করছে। ওর দম বন্ধ হয়ে আসছে। চক্ষুদয় ঘোলা হয়ে আসছে ও নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করছে। কিন্তু মহিলাটির শরীরে এতটাই শক্তি যে ও পেরে উঠছে না। তাই আস্তে আস্তে নিজের সব ছটফটানি থামিয়ে দিল। তখনই ও চিৎকার করে নিজের ও জায়ানের ঘুম ভাঙিয়ে দিল। তৃষার চিৎকারে জায়ান ও চমকে উঠে বসেছে। টেবিল লাইট জ্বালিয়ে তৃষার দিকে তাকিয়ে দেখে তৃষ্ণা ভয় কাঁপছে। শরীরে খাম ছেড়ে দিয়েছে। ঘুমের মধ্যে এমন ভয় কেন পেল? জায়ান বুঝে উঠতে পারছে না। ও প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে তৃষার পানে। অতঃপর কি যেন ভেবে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি এনে দিল তৃষার দিকে। তৃষ্ণা পানি পেয়ে গপাগপ পানি খেয়ে নিল। যেন কত জনমের তৃষ্ণার্ত ছিল। হোয়াটস হ্যাপেন্ড? তৃষ্ণা জায়ানের কথা শুনল বা বুঝল কিনা বোঝা গেল না। তৃষ্ণা নিজে থেকে কাপা গলায় বলল, ওই পাগলটা আমাকে মেরে ফেলবে। কি ভয়ঙ্কর শক্তি তার! অনেক জোরে আমার গলা চেপে ধরেছিল। আমাকে বাঁচাও আব্বা। আম্মা কোথায় তোমরা? আর্তনাদ করে উঠল তৃষ্ণা। জায়ান চট করেই ধরে ফেলল তৃষ্ণার স্বপ্ন দেখেছে। ও বড় লাইট জ্বালিয়ে রুমে আলোকিত করে ফেলল। আর তৃষার দিকে তাকিয়ে বলেন, তৃষ্ণা এখানে কোনো পাগল নেই। তুমি খারাপ স্বপ্ন দেখেছ। তৃষ্ণা ভয়ার্ত চক্ষু মেলে জায়ানের দিকে তাকিয়ে বলল, আপনি আমার রুমে কি করছেন? জায়ান গ্লাসের জায়গায় রেখে এসে বললেন, আমি তোমার রুমে না। তুমি আমার রুমে আছো। তৃষ্ণা চক্ষু কপালে তুলে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে বলল, আমি আপনার রুমে কেন? আমি তো গাড়িতে ছিলাম। বাড়ি আসলাম কখন? বাসায় সময় মতোই এসেছি। কিন্তু তোমার ঘুমটা অসময়ে চলে এসেছিল। এজন্য আর ডাকিনি। ডাকেন নাই কেন? আপনি আমায় বাসার ভেতরে কি করে নিয়ে আসলেন? আর যেভাবে নিয়ে আসুন না কেন, আমার রুমে না দিয়ে নিজের রুমে নিয়ে এসেছেন কেন? ঘুমন্ত অর্ধমৃত ব্যক্তিকে একলা রুমে রাখতে ইচ্ছে হলো না। এখন মনে হচ্ছে না রেখেই ভালো করেছিলাম। মাঝরাতে যেভাবে চেঁচামেচি, কাঁপাকাঁপি করলে, আশেপাশে কেউ না থাকলে মনে হয় হার্ট অ্যাটাক করে মরে যেতে। আপনাদের বাসাটা অদ্ভুত। এই বাসায় আসার পর থেকে আমি রাতে ঘুমাতে পারছি না। আমি রাতভর বাজে স্বপ্ন দেখি। আর ভয়ে আমি মাঝরাত থেকে জেগে থাকি। উদ্ধৃতি চিহ্ন। জায়ান তৃষার কথা শুনে হাহাহা করে হাসতে লাগলো। তৃষ্ণা ভ্রুকুটি করে জায়ানের দিকে তাকিয়ে আছে। ও ভয় পাচ্ছে আর লোকটা কি না ওকে নিয়ে মজা নিচ্ছে। ভীষণ খারাপ এই লোকটা। তৃষ্ণা গাল ফুলিয়ে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান হাসি থামিয়ে বললেন, এমন হয় কেন জানো? তৃষ্ণা বোকা চোখে মাথা নাড়িয়ে না বলে। জায়ান ঠোঁট কামড়ে হাসি আটকে বলেন, উদ্ধৃতি চিহ্ন স্বামীর সোহাগবিহীন রাতে ঘুমিয়ে পড়ো। এজন্য শয়তান তোমাকে উল্টোপাল্টা স্বপ্ন দেখিয়ে মাঝ রাতে জাগ্রত করে দেয়, যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পার। কিন্তু তুমি তো গাধি, কিছু বুঝতে পার না। উল্টো বাসার দোষ দিচ্ছ। তৃষ্ণা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই আমার রুমে। জায়ান তৃষ্ণাকে ডেকে উঠলেন। আর বললেন, কোথাও যাবেন না তুমি। আজ এখানেই থাকবে। কাল থেকে না চাইলেও তোমাকে ওই রুমেই থাকতে হবে। আর আজকে অনিচ্ছা নিয়ে আমার সাথেই থাকতে হবে। তৃষ্ণা স্তম্ভিত হয়ে তাকালো জায়ানের দিকে। সাথে সাথে ওর মাথায় হাজারো প্রশ্ন এসে ভিড় করল। ও জায়ানের দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, একটা সত্যি কথা বলুন তো। আপনি আমাকে আলাদা রুমে রেখেছেন কেন? কেন? হাজব্যান্ডকে ছাড়া বুঝি রাতে ঘুম হয় না? তৃষ্ণা কান গরম হয়ে উঠল। জায়ানের কথা শুনে খুব লজ্জা পেল। তবুও শক্ত হয়ে ফের প্রশ্ন করল, কথা ঘুরাবেন না?
সত্যি করে বলুন। আমার ইচ্ছে হয়েছে তাই। আসলে আমি নিজের রুম কারোর সাথে শেয়ার করতে পারি না। এজন্য বউকে আলাদা একটা রুম দিয়েছি। এতে তোমারও ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে। যে যার ইচ্ছের মতো নিজের রুমে থাকতে পারবো। আবার যখন মন চাইবে তখন নাহ বউয়ের কাছে গিয়ে থাকবো। না হলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো আজকের মতো। বুদ্ধিটা খুব ভালো তাই না? তৃষ্ণা বিকৃত মুখ করে তাকিয়ে আছে। মুখে উচ্চারণ করল, অদ্ভুত মানুষ। ঠিক বলেছ, আমি মানুষটা একটু বেশি অদ্ভুত। যাই হন আপনার আরেকটা বউ নেই তাতে আমি রক্ষা পেয়েছি। অদ্ভুত হয়েছেন তাও ভালো। আমাকে সতীনের ঘরে আনেন নাই এটাই যথেষ্ট। জায়ান অবাক হয়ে তৃষার কথা শুনল। অতঃপর বললেন, সতীনের ঘরে আনিনি তাই এত খুশি। কিন্তু এখন তো আরেকটা সতীন আনতে পারি তাই না? ধরো একদিন হুট করে আরেকটা বউ নিয়ে বাড়ি আসলাম, কি করবে তখন? মাঝরাতে আপনি আমায় আরেকটা বিয়ে করবেন সেই গল্প শোনাচ্ছেন। তুমি যেহেতু না ঘুমিয়ে জেগে দাঁড়িয়ে আছো তো গল্প করা ছাড়া কিছুই পাচ্ছি না। তাই বলে সতীন আনার গল্প বলবেন? তৃষ্ণা আবার বিছানায় শুয়ে পড়ল। জায়ান তৃষার পাশে শুতে আসলে তৃষ্ণা লাফ দিয়ে উঠে পড়ে। আপনি আমার পাশে ঘুমাতে আসছেন কেন? ও কোথায় ঘুমাবো? জানি না, আমার সাথে ঘুমাতে আসবেন না। আমি কোনো পুরুষ মানুষের সাথে ঘুমাবো না। আমি কোনো পরপুরুষ না, তোমার হাজবেন্ড। তাই তোমাকে আমার পাশেই ঘুমাতে হবে। তাই ঝামেলা না করে ঘুমাও। একটু আগের 4 ঘন্টা তুমি আমার পাশে ছিলে, এখন 2 ঘন্টা নিয়ে আর নাটক করো না। একটা মেয়ের ঘুমের সুযোগ নিয়ে আপনি তার সাথে শুয়ে পড়লেন। লজ্জা করলো না? লজ্জা করবে কেন? নিজের ওয়াইফের সাথে ঘুমিয়েছি, এতে লজ্জা করবে কেন? আমি ভালো হাজবেন্ড বলে এখনো তেমন কিছু করিনি। শুধু শুয়েছিলাম। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে অনেক কিছুই করে দিত। একদম আমার সাথে বাজে কথা বলতে আসবেন না। আপনি কিছু করেননি তার প্রমাণ কি? এত সাধু পুরুষ আপনি মনে হয় না তো? যদি কিছু করেই থাকতাম তাহলে তুমি বুঝি এত শান্তিতে ঘুমাতে পারতে? কৃষ্ণা কিছু বলতে গিয়েও বলতে পারল না। চাদর টেনে মুখটিকে অন্যদিকে ঘুরে শুয়ে রইল। জায়ান চাদর টেনে নিজেও চাদরের ভেতরে ঢুকে তৃষ্ণাকে জড়িয়ে কাঁধে মুখ ঠেকিয়ে বললেন, কিছু না করেই যদি প্রমাণ দিতে হয়, আসো কিছু করেই প্রমাণ দেই। করব নাকি? তৃষ্ণা ভয়ে আঁতকে উঠে বলল, আমাকে ক্ষমা করে দেন। আমার কোনো প্রমাণ লাগবে না। আমি বিশ্বাস করছি আপনাকে।